হ্যালো ক্লাস 7 এর স্টুডেন্টস, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের আজকে আমি তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পড়াবো। আজকে আমরা এমন একটা চ্যাপ্টার পড়বো যেই চ্যাপ্টারটার সাথে আমরা অনেক আগে থেকে পরিচিত, বাট এই চ্যাপ্টারটার ভেতরে নতুন কিছু এডিশন আসছে বা একটু নতুনত্ব আসছে। সেই নতুনত্বটা কি? আমরা সবাই জানি 1971 সালে একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করছি, এন্ড ওই স্বাধীনতার স্টোরিটাই আমরা এই চ্যাপ্টারে জানবো। বাট তার পাশাপাশি 2024 সালে আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে, যেখানে আবু সাইদ, মীর মুগ্ধ সো আরো অনেকে শহীদ হয়েছে, এই দুইটা ঘটনার মধ্যে আমরা আজকে এই স্টোরিটাতে জানবো। আজকে আমি প্রথমত তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চ্যাপ্টার 1, যেখানে আমি আজকে তোমাদেরকে কতটুকু পড়াবো, রাষ্ট্রভাষার আন্দোলন থেকে শুরু করে আগরতলা মামলা পর্যন্ত আজকে আমি তোমাদেরকে পড়াবো এই চ্যাপ্টারটার। ওকে, এন্ড এর পরের ক্লাসে বাকি চ্যাপ্টারটার পুরো অর্ধেকটা ক্লোজ করব। ঠিক আছে, ডান। আজকের ক্লাসটাতে আমরা শুধুমাত্র বই যে পড়বো এমন না, আমি তোমাদেরকে একদম যুদ্ধের সেই ভিডিওস গুলো দেখাবো। প্রথমে আমরা একটা গল্প আমি তোমাদেরকে বই থেকে পড়াবো, দেন আমি তোমাদেরকে গল্পটা দিব। এন্ড ক্লাসের যেই মোমেন্ট তোমাদের ভালো লাগবে সেইটা তোমরা স্ক্রিনশট দিয়ে এই তোমাদের ক্লাস 7 সুপার স্টুডেন্টস গ্রুপে শেয়ার করবা। যাদের রিভিউ সবচেয়ে ভালো হবে সেরকম 3 জন পাবে ভাইয়ার পক্ষ থেকে খুব সুন্দর একটা বই। ঠিক আছে, ভাইয়ের পক্ষ থেকে একটা বই গিফট পাবা তোমরা। তো কি করবা, ক্লাসের যেই মোমেন্ট ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে নিজের ফিলিংস শেয়ার করবা ক্লাস 7 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে। ওকে, ক্লাস 7 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে শেয়ার করে দিবা। ডান, অল গুড, বুঝতে পারছো? তাহলে আমরা আজকে টপিকটা স্টার্ট করব উইদিন 1 or 2 মিনিটস। ঠিক আছে, ডান। হ্যাঁ, সবাই একটু চট জলদি জয়েন করে ফেলুক, আমি আর 1 থেকে 1.5 মিনিট সময় নিচ্ছি। সবাই চট জলদি জয়েন করে ফেলুক, সবাই চট জলদি জয়েন করে ফেলুক। ইয়াপ, ইয়েস, সবাইকে দেখতে পাচ্ছি, সবাই জয়েন করে ফেলতেছে, সবাই জয়েন করে ফেলতেছে। ইয়াপ, ডান ডান ডান। ওকে, অ্যাটেন্ডেন্স 0। ওকে, ঠিক আছে। সো তোমরা যারা যারা আমার পরিচয় জানো তারা তো জানোই, বাট যারা জানো না তাদের জন্য আরেকটা বলে যে আমি তোমাদের কাইফ ভাইয়া, এই মানুষটা আমি। ওকে, আমি তোমাদের কাইফ ভাইয়া। সো আমি একজন বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট। বর্তমানে আমি গত 6 বছর ধরে পড়াচ্ছি, বর্তমানে জগন্নাথ ইউনিভার্সিটিতে 4th ইয়ারে লেখাপড়া করতেছি। আর আমার কলেজ কমপ্লিট করেছি আমি নটরডেম কলেজ থেকে, এন্ড স্কুল ছিল সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ। ওকে, সো আজকের ক্লাসের প্রথম যে পার্টটা, এটা আমি যদি তোমাদেরকে একটু বইয়ের ভেতরে যাই, তোমাদের বইটার ভেতরে যদি আমি যাই তাহলে আমি তোমাদেরকে বোঝাইতে পারবো যে আজকে আমরা কোন কোন জিনিস নিয়ে বেসিক্যালি পড়াটা কমপ্লিট করব। সো লেটস গো, আমরা তাহলে সেই টপিকটাতে চলে যাই আমাদের। ওকে, ডান। ওকে, চলে আসছি আমরা। ঠিক আছে, আমাদের প্রথম চ্যাপ্টারটার নাম কি? বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন। সো বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলনের এই যে আমাদের প্রথম টপিকটা এইখান থেকেই স্টার্ট। দেখো, বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও গণ আন্দোলন। ওকে, ডান, এই যে চলে আসছে। আমাদের 1947 সালে দেশ ভাগের পর আমরা ভারত ও পাকিস্তান নামে দুইটা স্বাধীন রাষ্ট্রের প্রতিষ্ঠিত হয়। এই যে 1947 সালে দেশ ভাগের পর থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এরপরে আমাদের 1966 সালের 6 দফা, এরপরে আমাদের ঐতিহাসিক আগরতলা মামলা, 1970 সালের নির্বাচন, 1971 সালের যুদ্ধ, এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের এই চ্যাপ্টারটা সাজানো। প্রথমত আমাদের আছে কি? রাষ্ট্রভাষার আন্দোলন। তোমরা তো সবাই জানো 1947 সালে দেশ ভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান আমরা আলাদা আলাদা হয়ে যাই।
এবং আমাদের মূল কনসার্নটাই ছিল একটা, যে আমাদের ভাষাকে মাতৃভাষা করতে হবে। কিন্তু আমাদের ভাষাটাকে মাতৃভাষা করতে চায় নাই পাকিস্তানিরা। কারা চায় নাই? পাকিস্তানিরা আমাদের ভাষাকে মাতৃভাষা করতে চায় না। তারা বলছিল যে, দেখো কে বলছিল, মোহাম্মদ আলী জিন্নাহ, বুঝছো, মোহাম্মদ আলী জিন্নাহ লোকটা বলছিল কিনা যে না, তোমাদের ভাষার কোনো ভ্যালু নাই, তোমাদের ভাষাকে আমরা কোনো ভ্যালিডিটি দেই না। ওকে, মানে বাঙালিদেরকে বলতেছিল আমাদের ভাষাকে নাকি তারা কোনো ভ্যালিডেশনই দেয় না। তো এরপরে আমরা আমাদের ভাষাকে আমাদের মাতৃভাষা করার দাবিতে আমরা যুদ্ধ করি, যেটাকে আমরা 1952 ভাষা আন্দোলন নামে জানি, যেখানে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক সহ আরো অনেকে মারা যায়। এন্ড ওইটার পরই আমরা জানি যে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার আমাদের ভাষা আন্দোলনের পথিকৃত হিসেবে এটা আমরা গড়ে তুলি। এন্ড দেন উই হ্যাভ, ওকে, তো দেখো এই যে আমাদের ভাষা আন্দোলনের মধ্যে কার কার অবদান আমরা আছে দেখো, আমি যদি তোমাদেরকে একটু একটু করে বলি, যেমন মনে করো এমনকি বাংলা ভাষা সমৃদ্ধ করতে রবীন্দ্রনাথ, মাইকেল, বঙ্কিম, এদের গুরুত্বপূর্ণ অনেক লেখনী আছে। বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এবং মনে রাখবা বাংলা ভাষাকে এই যে এত সুন্দর করে আমরা পাচ্ছি, এটার পেছনে অনেক বড় অবদান ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এদেশের অগ্রণী বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী মানে হলো যারা বুদ্ধিভিত্তিক চিন্তা ভাবনা করতো, এবং সাহিত্যিকরা বাংলা ভাষা, বাংলা ঐতিহ্য, বাংলা সাহিত্য ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেক কাজ করে। এরপরে 1948 সালে দেখো, 1948 সালে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, যেটা তোমরা অনেকে চিনো, কার্জন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানিদের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন পাকিস্তানি একমাত্র রাষ্ট্রভাষা হবে, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে কি? উর্দু। তার মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু, এটা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এটা কে বলছে? এটা বলছে গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। উপস্থিত ছাত্রছাত্রীরা না 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 ধ্বনিতে প্রতিবাদ জানায়। তার মানে তার কথাকে সবাই বলে না না না, আপনার কথা আমরা মানি না, মানি না, মানি না। দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ভাষাকে সংখ্যা গুরু বাঙালির উপর চাপিয়ে দেওয়ার জন্য, তার মানে কি মনে রাখবা, তোমার তখনকার টাইমে যখন আমাদের যুদ্ধ অবস্থা, তখনকার টাইমে বাঙালিরা ছিল সংখ্যায় কম, তো এদের ওপরে, আমাদের ওপরে তাদের প্রভাবটা চাপিয়ে দেওয়া হয়েছে। ওকে, তাদের প্রভাবটা চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে তাদের প্রভাবটা চাপিয়ে দেওয়া হয়েছে, এইটাই কিন্তু একটা ইটসেলফ আ বিগ প্রবলেম। কারণ কি দেখো, অ্যাজ এ হিউম্যান বিং আমাদেরকে অলওয়েজ মানে আরেকজনকে স্বাধীনতা দিতে হবে। মনে করো আমি চিন্তা করলাম যে তুমি যেটা চিন্তা করো আমি তোমার চিন্তাকে ধার ধারি না। পূর্ব পাকিস্তানিদের সাথে পশ্চিম পাকিস্তানিদের এরকমই ছিল, মানে পাকিস্তানিরা বাঙালিদের কথার কোনো ধার ধারতো না। ওকে, যেমন মনে করো তোমার আম্মু তোমাকে কোনো একটা, তুমি বলে আরে যাও তো আম্মু, আরে সরো, তোমার কথা আমি শুনবো না, এরকম করতো, মানে আমাদের কথার কোনো ভ্যালুই দিত না। বাট দ্যাটস নট দ্য ট্রুথ, তাই না? যেটা হওয়া উচিত না। তো এই অধিকারটা আদায় করার জন্যই বাঙালিরা রাস্তায় নেমে যায়। কিসের জন্য জানো? বাকি 2,500 মানুষ মাতৃভাষাকে তোমার রক্ষার জন্য রাস্তায় নেমে যায়। এবং 1947 সালের 22শে সেপ্টেম্বর তাজউদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠিত হয়। এটা কবে গঠিত হয়? 1947 সালের 2রা সেপ্টেম্বর। সো এইখানে কারা কারা অংশগ্রহণ করে আন্দোলনের তরুণদের মধ্যে থেকে ছিলেন কাজী গোলাম মাহমুদ, শওকত আলী, তারপর হলো গাজীউল হক, মোহাম্মদ তোয়াফা, শেখ মুজিবুর রহমান, আলী ওয়াদা এন্ড আব্দুল মোহাম্মদ প্রমুখ। তো এরপরে আমরা 1948 সালের 11ই মার্চের অনেক কিছু হয়, এন্ড আলটিমেটলি আমাদের 1952 এর ভাষা আন্দোলনের দিকে চলে যায়। তো 1952 এর ভাষা আন্দোলনের মধ্যে সালাম, জব্বার, বরকত, তোমার রফিক, শফিক এরা মারা যায় 22শে ফেব্রুয়ারি জনতার মিছিলে। আচ্ছা, পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে সবচেয়ে ছোট শহীদ কে ছিল? মনে রাখবা সবচেয়ে ছোট শহীদ হলো, এই যে দেখো মনে রাখবা, তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা, যারা গুলি খায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। 22শে ফেব্রুয়ারি ছাত্র জনতার মিছিলে শফিউর রহমান সহ 9 বছরের কিশোর ওলিউল্লাহ পুলিশের গুলিতে নিহত হয়েছিল। তার মানে 9 বছরের একটা বাচ্চাও নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে আসে, যেটা আমরা 2024 সালের জুলাই বিপ্লবের টাইমে দেখছি, যে একটা ছোট্ট বাচ্চা থেকে শুরু করে একদম একটা বৃদ্ধ সেই পর্যন্ত রাস্তায় নেমে এসে বলছে আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? কবে তোমার দখল থেকে মুক্তি আমায় দেবে? তাই না? এই কথাটা আমরা শুনছি না? আমরা এই গানটা তো সবাই শুনছি। তার মানে
ঠিক 1971 সালেও আমরা যেমন স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, 2024 সালেও আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। তো এখন আমাদের আছে ভাষা আন্দোলনের তাৎপর্য। এই জিনিসগুলো আমি তোমাদেরকে এরকম না পড়ায় আমার মজা লাগে, আমি যদি তোমাদেরকে জিনিসগুলো ভিডিওর মাধ্যমে পড়াই। সো ইফ ইউ গাইজ গিভ মি পারমিশন, দেন আই উইল স্টার্ট আ ভিডিও। ওকে, আমি একটা ভিডিওর মাধ্যমে এখন আমি তোমাদেরকে পড়াবো। ঠিক আছে, কোথায় গেল আমাদের এটা? ডান। ওকে, আচ্ছা ফাইন, এখন আমাদের ভিডিওটা ওপেন হবে। ঠিক আছে, আমাদের ভিডিওটা এখনই চলে আসবে। ওকে ডান। সো এইবার আমি তোমাদেরকে এই টপিকের যে ভিডিওটা আছে, লেটস ওয়াচ দ্য ভিডিও। ওকে, লেটস ওয়াচ দ্য ভিডিও। সো ভিডিওটার জন্য আমার এই মাইকটা এখানে তোমাদেরকে দিতে হবে। তো আমি তোমাদেরকে মাইকটা দিই, তারপর তোমরা এই ভিডিওটা প্রপারলি দেখতে পারবা যে 1971 সাল বা 1947 সাল বা 1952 সালে আমাদের মানে দেশের স্বাধীনতা রক্ষার জন্য কি কি হয়েছিল। তো চলো এটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখে নিই। আচ্ছা, 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে উত্থাপন করেন 6 দফা দাবি। উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। 6 দফা দাবির শর্ত ছিল যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় পদ্ধতির সরকার গঠন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ না থাকা, সমগ্র পাকিস্তানের জন্য 2টি পৃথক মুদ্রা ব্যবস্থা, কর নির্ধারণের স্বাধীনতা, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে 2 পাকিস্তানের আলাদা হিসাব, আঞ্চলিক সেনাবাহিনী গঠন। 6 দফা দাবিতে ক্ষিপ্ত পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে বঙ্গবন্ধুকে। এর প্রতিবাদে পূর্ব পাকিস্তান জুড়ে শুরু হয় আন্দোলন। বাঙালির স্বাধীনতা সংগ্রামে 6 দফা আন্দোলন নিয়ে আসে এক নতুন মোড়, যার ফলশ্রুতি 69-এর গণ অভ্যুত্থান এবং তারপর মুক্তিযুদ্ধ। 1966 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে উত্থাপন করেন 6 দফা দাবি। উদ্দেশ্য ছিল বাঙালিদের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। 6 দফা দাবির শর্ত ছিল যুক্তরাষ্ট্র। ওকে, সো আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম যে আমাদের 1947 সালে দেশ ভাগ হওয়ার পর থেকে আমাদের আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হয় বা বিভিন্ন ধরনের যুদ্ধ হয়। এর মধ্যে আমাদের দুইটা ইম্পর্টেন্ট ইফেক্ট হলো, একটা হলো আগরতলা মামলা। আগরতলা মামলাটা কি? পাকিস্তান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে শেখ মুজিবুর রহমান সহ 95 জনকে আসামি করা হয়। এই মামলার উদ্দেশ্য ছিল বাঙালি জাতির 6 দফা আন্দোলনকে স্তব্ধ করা। 6 দফা মানে কি? মানে আমরা পাকিস্তানিদের কাছে 6টা দাবি করছিলাম। 6 দফা মানে কি? আমরা বাঙালিরা পাকিস্তানিদের কাছে 6টা দাবি করছিলাম। এটা আমাদের এক্সামে আসবে এই চ্যাপ্টার থেকে। ওকে, তো দাবিগুলা কি কি আর মনে রাখবা কতজনকে আসামি করা হয়? 35 জনকে আসামি করা হয়। কারণ কি? পাকিস্তান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আগরতলা মামলা কত সালে হয়? 1968 সালে। ওকে, তো আগরতলা মামলার মধ্যে আমাদের আরেকজনের নাম চলে আসে। এই ব্যক্তিটার নাম হলো মাওলানা ভাসানী। মনে রাখবা, আগরতলা মামলা আমরা অলরেডি ভাষা আন্দোলন সম্পর্কে জানলাম, তাই না? তো ভাষা আন্দোলনটা আমাদের ইটস অল অ্যাবাউট আমাদের কি? আমাদের ভাষার জন্য লড়াই। আমরা যখন আমাদের ভাষার জন্য লড়াই শেষ করি তখনও কিন্তু আমাদের লড়াই শেষ হয়ে যায় না। তখন এরপরে আমরা আমাদের অধিকারের জন্য লড়াই শুরু করি, যেটা আমাদের 1966 এর 6 দফা। এই আগরতলা মামলার অভিযোগ করা হয়েছিল শেখ মুজিবুর রহমান সহ তার সঙ্গীরা পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তার মানে
আমাদের আগের পাকিস্তান মানে মামলাটা হয়েছিল এই পার্সপেক্টিভে যে বঙ্গবন্ধু এবং তার সঙ্গীরা পাকিস্তানকে বাংলাদেশ থেকে আলাদা করার চেষ্টা করতেছে, এই জন্য পাকিস্তানিরা বঙ্গবন্ধুর উপরে মামলা করছে বা 35 জনের উপরে মামলা করছে। অবশেষে মাওলা ভাসানী ও ছাত্র জনতার তীব্র আন্দোলনে মামলাটি প্রত্যাহার করা হয় এবং সকল বন্দীদের মুক্তি দেওয়া হয়। তার মানে এই যে মাওলানা ভাসানী এই ব্যক্তিটা কি করছে, উনি এবং ছাত্র জনতারা সবাই একসাথে রাস্তায় নামছে। 2024 আমরা যেমন রাস্তায় নামছিলাম, এরকম সবাই একসাথে রাস্তায় নামছে। রাস্তায় নেমে তারা সবাই মিলে আন্দোলন করছে কি, যে আগরতলা মামলা এটা মিথ্যা, আগরতলা মামলা আমাদের অধিকারের জন্য আমরা করছি, আগরতলার আন্দোলন আমরা আমাদের অধিকারের জন্য করছি, বাঙালিদের অধিকারের জন্য। তো এই বাঙালিদের অধিকারের জন্য যাদেরকে গ্রেফতার করা হয়েছিল, এই মাওলানা ভাসানী এবং ছাত্র জনতা সবাই একসাথে হয়ে তাদেরকে বের করে নিয়ে আসে। এন্ড দেন এই মাওলানা ভাসানী উনি একটা বক্তব্য দেয়, তার বক্তব্যটা আমরা একটু শুনি। চলো, মাওলানা ভাসানী একটা বক্তব্য দেয়, তার বক্তব্যটা আমরা শুনতে। আমাদের সংগ্রাম চলবেই চলবে। যারা ঘুষ খাও তারা ঘুষ না খাও, এখানের থেকে বাঁচতে সমানে খাও। স্বাধীনতা অর্জন করতে চাই, স্বাধীনতা রক্ষা করতে চাই। পাকিস্তান আর কোনদিন বাংলাদেশের মাটিতে পাও দিতে হবে না। আমি ধন্যবাদ। ওকে, সো এইখানে আমরা যেটা জানতে পারলাম যে দেখো, তোমার মাওলানা ভাসানী উনি যখন 1968 সালে এই মামলা, এই আগরতলা মামলা এটাকে পুরাটাকে বাদ করে দেন, সবাইকে যখন নিয়ে আসে দেশে, তারপর সে একটা ভাষণ দেয় যেখানে সে বলে পাকিস্তানিরা আর কোনোদিন বাংলাদেশের মাটিতে অধিকার আদায়, আমাদের অধিকার নিয়ে যেতে পারবে না। মাওলানা ভাসানী এই কথাটা বলছিল। ওকে, মানে মুক্তিযুদ্ধ তুমি যদি সত্যি ইতিহাসগুলো ঘাটতে যাও না, তুমি এরকম অনেক মানুষের নাম পাবা, যেমন মাওলানা ভাসানী, তারপর হলো তোমার হোসেন মোহাম্মদ সরওয়ার্দী, এদের নামগুলা যে পাবা, এদের অবদানগুলো দেখতে পাবা। দেখো এইখানে তোমার যাদেরকে মানে যারা ট্রু ফেস আমাদের মুক্তিযুদ্ধের জন্য, বঙ্গবন্ধুকে যদি আমি বাদ দিয়ে দেই, এখানে মোজাম্মেল হোসেন আছে, দেন আমাদের সুলতান মোহাম্মদ আছে, নূর মোহাম্মদ আছে, এখানে দেখতেছো মানে বঙ্গবন্ধু বাদ দিয়ে, শেখ মুজিব বাদ দিয়ে এখানে যে আরো কত মানুষ। এরপরে দেখো এখানে কি কি হয়েছে। ওকে, এবার আসতেছে আমাদের 6 দফা। এই আচ্ছা 11 দফা। প্রথমে আমাদের 11 দফা আন্দোলন হয়, মনে রাখবা। দেখো 2024 সালে আমরা যখন আমাদের গণ অভ্যুত্থানের দিকে যাই, আমরা কি ডিরেক্ট বলছিলাম এক দফা এক দাবি স্বৈরাচারের পতন? আমরা কিন্তু এটা বলি নাই। প্রথমে আমরা বলছি যে আমরা নেগোসিয়েশন করে মানে দেশের অবস্থাটাকে ঠিক করতে চাই, তাই না? তারপরে আমাদের উপরে যখন আমাদের কথাকে মান্য করা হয়নি, আমাদের উপরে গুলি করা হয়েছে, এরপরে কিন্তু আমরা এক দফা এক দাবিতে আনছি। সিমিলারলি 1971 সালে আমরা প্রথমে 6 দফাতে আসিনি, আমরা প্রথমে দিছিলাম কত দফা? প্রথমে আমরা 6 দফার 11 দফা দিছিলাম। এই 11টা দফা কি মানে 11টা দাবি, 11টা দফা মানে কি 11টা দাবি। প্রথমত হলো প্রত্যক্ষ নির্বাচন করতে হবে, মানে একদম সামনাসামনি সবাই ভোট দিতে পারে এমন নির্বাচন করতে হবে, কোনো কারচুপি করা যাবে না। পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে, তার মানে যে ক্ষমতায় আসবে তাকে রাষ্ট্র কন্ট্রোল করার ক্ষমতা দিতে হবে। ব্যাংক এবং বৃহৎ শিল্পকে জাতীয়করণ করতে হবে। তার মানে কি বলছিল, যে ব্যাংক এবং যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে এগুলা প্রপারলি কাজ করতে পারতেছে নিজের মতো করে, এই ব্যবস্থা দিতে হবে। এরপরে ছিল আমাদের কৃষকদের খাজনা ও করের হার হ্রাস করতে হবে। তখন কৃষকদের এবং খাজনা অনেক বেশি দিতে হতো, মানে একজন কৃষক 100 টাকা কামাইলে 90 টাকায় দিয়ে দিতে হতো, কাইন্ড অফ এরকম। এরপরে কি রাজবন্দীদের মুক্তি করতে হবে। রাজবন্দী কারা জানো? যারা হলো এদেশে, আমাদের দেশে যারা তোমার ভয়েস রেজ করতো, আমরা তো দেখছি আমাদের দেশে, তাই না, যে ভয়েস রেজ করে তার ভয়েসকে ডাউন করে দেওয়া হয়। যেমন আমাদের হাদি ভাই কিছুদিন আগে আমরা দেখছি, তার ভয়েস রেজ করবে এন্ড তার ভয়েসকে ডাউন করে দেওয়া হয়েছে। এন্ড সিমিলারলি পাকিস্তানিরাও সেম কাজটা করতো, যারা ভয়েস রেজ করতো তাদেরকে রাজকীয়ভাবে বন্দি করে নিয়ে যেত। তারপরে হলো রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে, সকল মামলা বাদ ক্যান্সেল করতে হবে, শ্রমিকদের অধিকার দিতে হবে, কারণ আমরা জানি শ্রমিকদের রাইট টাইমে বেতন দেওয়া হতো না পাকিস্তানি আমল থেকেই। এরপরে কি ভোটাধিকরণ সম্প্রসারণ করতে হবে, তার মানে ভোটের অধিকার বাড়াইতে হবে। শিক্ষা ও সংস্কৃতি বিকাশ করতে হবে, সবাইকে এডুকেট করতে হবে। আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, মনে রাখবা, একজন রাজনীতিবিদ সে যদি মানে এথিক্যালি একজন ভালো পার্সন, মানে নৈতিকভাবে একজন ভালো পার্সন না হয়, সে কখনোই চায় না একটা কান্ট্রির মানুষ শিক্ষা এবং সংস্কৃতির দিক দিয়ে উন্নত হোক। কারণ একটা কান্ট্রি যখন শিক্ষা ও সংস্কৃতির দিক দিয়ে উন্নত হয়ে যাবে, ওই কান্ট্রির মানুষ তখন আর উল্টাপাল্টা মানুষকে ভোট দিবে না।
তখন ওই কান্ট্রির মানুষ ভোট দিবে তাকেই যাকে সে যোগ্য মনে করবে, তাই না? তুমি চিন্তা করো, তুমি এখন লেখাপড়া করতেছো, তুমি জানো কোনটা ভালো কোনটা খারাপ, তুমি এমন মানুষকে ভোট দিবা যে খারাপ, যে যে টাকা পয়সা চুরি করে, যে দুর্নীতি করে, এমন মানুষকে তুমি ভোট দিবা? দিবা না। তো এই জন্য লেখাপড়া করাটা ইম্পর্টেন্ট, কারণ লেখাপড়া করলে তোমার সাথে কেউ প্রতারণা করতে পারবে না, এন্ড তুমি একজন ভালো নাগরিক হইতে পারবে, একজন মানে প্রশান্তি তোমার জীবনে থাকবে। তো এই জন্য কি শিক্ষা ও সংস্কৃতি বিকাশ ঘটাবে বলছিল, সামাজিক সুরক্ষা বৃদ্ধি করবে বলছিল। তখনকার টাইমে মেয়েদের কোনো সুরক্ষা ছিল না, যাকে যখন তখন যাকে ইচ্ছা তাকে উঠায় নিয়ে যাওয়া হইতো। এন্ড লাস্টলি শাসন ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শাসন ব্যবস্থার পরিবর্তন কি? যে আইনে যাবে সেই দেশ কন্ট্রোল করবে, অন্য কোনো ব্যক্তি এসে শাসন করবে না। এই 11টা দফা প্রথমে দেওয়া হয়েছিল পাকিস্তানিদের কাছে, যেটা আমাদেরকে যেন প্রদান করা হয়। বাট পাকিস্তানিরা দেন আমাদেরকে বলতেছে দেব না দেব না দেব না, আমাদেরকে আবার গুলি করছে, আমাদেরকে আবার মারছে। এন্ড দেন বাঙালিরা বাধ্য হয়ে বাঙালিরা কি করছে? বাঙালিরা 6 দফার জায়গায় 11 দফার জায়গায় 6 দফা দিছে। এবার 6 দফাটা ছিল আরো স্ট্রং। তো চলো 6 দফাতে কি কি ছিল দেখি আমরা। বাঙালির রাজনৈতিক উদ্দীপনায় শঙ্কিত হয় পাকিস্তান, মিথ্যা মামলায় আটক করে পূর্ব পাকিস্তানের নেতাদের। তাদের মুক্তির দাবিতে সোচ্চার ছাত্র সমাজ ফেটে পড়ে তীব্র প্রতিবাদে। ডাকসুর নেতৃত্বে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো এক হয়ে গঠন করে স্টুডেন্ট অ্যাকশন কমিটি। নেতাদের মুক্তি আর শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শুরু হয় 69-এর অভ্যুত্থান। নিপীড়িত মানুষের ক্ষোভ পরিণত হয় বাংলার মুক্তির আন্দোলনে। মিছিল থামাতে গুলি চালায় পুলিশ, নিহত হয় ছাত্রনেতা আসাদ। আসাদের মৃত্যু পুরো দেশের মানুষের মাঝে তৈরি করে সংগ্রামের আগুন। 15 ফেব্রুয়ারি বন্দী অবস্থায় নিহত হন আগরতলা ষড়যন্ত্রমালায় অভিযুক্ত সার্জেন্ট জহুরুল হক। তার মৃত্যু সংবাদে লক্ষাধিক লোকের জনসভায় ভাষণ দেন মাওলানা ভাসানী। বলেন 2 মাসের মধ্যে 11 দফার বাস্তবায়ন এবং সকল রাজবন্দীর মুক্তি না হলে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে। 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ্জোহা নিহত হলে ক্রুদ্ধ ছাত্র জনতা সান্ধ্য আইন উপেক্ষা করে নেমে আসে রাস্তায়। রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। আইয়ুব খান ক্ষমতা তুলে দেয় ইয়াহিয়া খানের হাতে। ঘনিয়ে আসে 70-এর নির্বাচন। বাঙালি অনুভব করে নিজেদের অর্থনৈতিক, রাজনৈতিক সব না পাওয়া দাবি পূরণ হবেই। ওকে, সো এইখানে আমরা প্রথমত যে জানলাম আমাদের যে অধিকার আদায় এন্ড অল দ্যাট। সো এইখানে আমাদের কয়েকটা জিনিস একটু ভালোভাবে মাথায় আনতে হবে, একটু খেয়াল করো। কয়েকটা জিনিস একটু ভালোভাবে আমাদের মাথায় আনতে হবে, এটা আমি তোমাদেরকে আর একটু ভালো করে বোঝাই দিই। চলো একটু ভালো করে তোমাদেরকে বোঝাই দিলে তোমরা জিনিসগুলোকে একদম প্রপারলি মাথায় নিতে পারবা। খেয়াল করো, আমাদের প্রথমে কি হয়েছে? প্রথমে আমাদের 1947 সালে দেশ ভাগ হইছে, তাই না? বলো, দেশ ভাগ হইছে। এন্ড দেশ ভাগ হওয়ার পর থেকে আমরা কি করছি? 1952 সালে আমাদের হইছে ভাষা আন্দোলন। এই জিনিসটা একটু মাথায় রেখো। আমাদের কি হয়েছে 1952 সালের ভাষা আন্দোলন, তার মানে আমরা আমাদের ভাষাকে রক্ষার জন্য আন্দোলন করছি। এরপরে আমাদের 1966 সালে আমরা আমাদের 6টা দফার জন্য, মানে আমাদেরকে যেন অধিকার দেওয়া হয়, অধিকার দেওয়ার জন্য আমাদের অধিকার আদায়ের 6টা দফা আমরা উপস্থাপন করছি। তারপরেও যখন আমাদের কথা শুনে নাই, দেন আমরা কি করছি? গণ অভ্যুত্থান করছি। আমরা কি করছি? গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান মানে কি জানো? সকল ক্যাটাগরির মানুষ রাস্তায় নেমে আসছে নিজের অধিকার আদায়ের জন্য। এই সালগুলো একটু মাথায় রেখো। প্রথমে 1947, তারপর 1952, তারপর 1966, তারপর 1969। তার মানে দেখো, দেশ ভাগ হওয়ার পর থেকে কিন্তু আমরা বাঙালিরা আমাদের প্রতিটা জায়গায় আমাদের অধিকার আদায়ের জন্য পাকিস্তানিদের সাথে মারামারি করছি। এন্ড মারামারি করে আলটিমেটলি 1970 সালে পাকিস্তানিরা আমাদেরকে কি বলছে জানো? আমাদেরকে বলছে আচ্ছা ফাইন, আপনারা ভোট দিতে পারবেন, আর তোমরা ভোট দিবা, ঠিক আছে? যেটাকে আমরা 70-এর নির্বাচন বলবো, 1970 সালের নির্বাচন। তার মানে কি, ওরা যখন একদম অতিষ্ঠ হয়ে গেছে যে না, বাঙালিরা তো অনেক বেশি মানুষ, এদেরকে তো আমরা কন্ট্রোল কোনোভাবে রাখতে পারতেছি না। এন্ড দেন এগেইন 1970 সালে আমাদেরকে তারা ভোট দেওয়ার অধিকার দিছে। বাট দেওয়ার পরে কি হয়েছে জানো? যখন ভোট হয়েছে, ভোট হওয়ার পরে
সকল মানুষের ভোট অধিকার কেড়ে নিছে। তারা বলছে যে না, এই নির্বাচন বাতিল, এই নির্বাচন বাতিল। এইবার তারা 1971-এর তোমার 25শে মার্চ রাতে উল্টা পাল্টা মানুষজন মারা শুরু করছে, মানে উল্টা পাল্টা মানুষজন মারা শুরু করছে, যেটাকে আমরা দেখো 1969-এর গণঅভ্যুত্থানে কি হয়েছে, পুলিশি নির্যাতন করছে। আসাদুজ্জামান শহীদ হইছে 20 জানুয়ারি 1969 সালে শহীদ হইছে। এরপরে জহুরুল হক এবং শামসুজ্জোহাকে হত্যা করা হয়েছে, জেলের ভিতরে ঢুকেই তাদেরকে গুলি করা হয়েছে। ওনারা জেলের ভিতর ছিল, তাদেরকে জেলের ভিতরে ঢুকেই গুলি করছে, ঠিক আছে। ও 18 ফেব্রুয়ারি ডক্টর শামসুজ্জামানকে হত্যা করা হয়। এরপরে কি হয় তোমার দেখো, আইয়ুব খানের পদত্যাগ হয় এবং ইয়াহিয়া খান ক্ষমতায় আসে। তার মানে একজন স্বৈরশাসক শেষ হয়ে আরেকজন স্বৈরশাসকের উৎপত্তি হয়। এবং 1970 সালের অনুষ্ঠানে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ 167টি আসনে জয়লাভ করে এবং পিপিপি 68টি আসন। তার মানে বুঝতেছো বাঙালিরা বিজয়ী হয়েছে, পাকিস্তানিরা হেরে গেছে। বাট হারার পরেও আমাদেরকে কি করছে, আমাদের ভোট অধিকার নিয়ে নিছে। তারা কি বলছে জানো, তারা কি বলছে যে এই যে বিক্ষোভের আগুন, হত্যার পর সারা বিক্ষোভের আগুন জ্বলে পড়ে এবং আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। সরকারের পদক্ষেপ 22 ফেব্রুয়ারি 1969-এ পাকিস্তানি সরকার আগরতলা মামলা প্রত্যাহার করে এবং রাজবন্দীদের মুক্তি দেয়। 1970 সালের নির্বাচনে এই দেখো, এই যে নির্বাচন 1970-এর নির্বাচনের পর কি হয়, অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসক। তার মানে বাঙালিরা যে জিতছে এটাকে তারা মানে সত্য বলতেছে না। বজ্রকণ্ঠে মুক্তির সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এদিকে পূর্ব পাকিস্তানে ঢুকতে থাকে পাকিস্তানি সেনা, আর আলোচনার নামে কালক্ষেপণ করে ইয়াহিয়া। 25শে মার্চ রাত 12টা শুরু হলো গণহত্যা। ধর্ষিত হলো নারীরা, ধর্ষিত হলো মানবতা। বাঙালির যুদ্ধে নামে 26শে মার্চ। নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে মানুষ, যার যা কিছু ছিল সব নিয়েই ঝাঁপিয়ে পড়ে শত্রুর বিরুদ্ধে। লক্ষ্য একটাই, স্বাধীন বাংলাদেশ চাই। 10 এপ্রিল তৈরি হয় অস্থায়ী সরকার। বাংলাদেশের নিরস্ত্রতা শুরু করে গেরিলা যুদ্ধ। একের পর এক পাকিস্তানি সব ঘাঁটির পতন হতে থাকে। পিছিয়ে ছিলেন না বন্ধযোদ্ধারা। বিশ্বের কাছে তারা তুলে ধরতে থাকেন যুদ্ধে বাংলাদেশের সব সাফল্য। গানে কবিতায় ছড়িয়ে দেন স্বাধীনতার প্রেরণা। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের শেষের দিকে হার নিশ্চিত জেনে পাকিস্তান ভুলে ভুলে হত্যা করল এদেশের শ্রেষ্ঠ সন্তানদের। 16ই ডিসেম্বর রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে পাকিস্তান। 30 লাখ শহীদের রক্তে পৃথিবীর মানচিত্রে আঁকা হয় নতুন দেশের নাম, বাংলাদেশ। তার মানে আমরা বুঝতেছি, আমরা এই যে এত কিছুর পরে আমাদের যে দেশটাকে পাইছি, এই দেশটা কিন্তু কারো বাবার হাতের মোয়া না, তাই না? এই দেশটা কি কারো বাবার হাতের মোয়া না, যে যার মতো ইচ্ছা সেভাবে করে কি করবে, চালাবে, তাই না? বলো, যে যার মতো ইচ্ছা সেভাবে করে চালাবে। তো এই জায়গাটাতে আমি যদি তোমাদেরকে পুরা জিনিসটা বড় করে আবার দেখাই, ওকে। তো খেয়াল করো, আমাদের ভাষা আন্দোলনের পরে আমাদের কি হয়েছে, যুক্ত ফ্রন্ট হয়েছে। যুক্ত ফ্রন্ট কি জানো? যুক্ত ফ্রন্ট মানে হলো অনেকগুলা সংগঠন, দেখো কতগুলা, আওয়ামী লীগ, তারপর হলো কৃষক পার্টি, নেজামী পার্টি, তার মানে 10টা 5টা যে সংগঠনগুলো আছে, মানে তোমার নির্বাচনী সংগঠন, সবাই একত্র হইছে। মানে চিন্তা করো 10 জন বন্ধু একত্র হয়ে ভোট করতেছে, নির্বাচন করতেছে, যেটাকে আমরা যুক্ত ফ্রন্ট বলতেছি, ঠিক আছে। এই যুক্ত ফ্রন্টের মধ্যে 3 জনের নাম অনেক উল্লেখযোগ্য, হোসেন শাহিদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা কি ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আচ্ছা, যুক্ত ফ্রন্ট গঠনে ও 21 দফা কর্মসূচি, মানে 21টা দফা দিছিল, ওকে। এরপর আমাদের নির্বাচন হয়, এন্ড যেগুলো তোমাদেরকে বললাম বাঙালিরা অর্জন করে তোমার। আচ্ছা, এই যে 6 দফা আন্দোলনের ভিতরে আমাদের যে 6টা দফা ছিল, এই 6টা দফা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমাদেরকে বলবে 6টা দফা সম্পর্কে লিখো। আমি তোমাদেরকে একটা একটা করে বোঝাই দিই। 6 দফার মধ্যে প্রথম দফা কি ছিল? 1947 সালের ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা না করে পাকিস্তানকে একটি সত্যিকার যুক্ত রাষ্ট্র রূপে গড়তে হবে। তার মানে
পাকিস্তানকে কি করতে হবে, মানে এটা অনেক বড় একটা দেশ, এইভাবে তাদেরকে কাজ করতে হবে। ফেডারেল বা কেন্দ্রীয় সরকারের এখতিয়ারে কেবলমাত্র দেশরক্ষা ও রাষ্ট্রীয় বিষয় দুইটি থাকবে, অবশিষ্ট বিষয় প্রদেশের হাতে থাকবে। তার মানে তখন তো কিভাবে কন্ট্রোল হইতো, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান, সো দেশের যে প্রতিরক্ষা তার মানে যুদ্ধ বিমান অস্ত্র এগুলো একজনের হাতে থাকবে, বাকি জিনিসগুলো আরেকজনের কাছে থাকবে, যাতে ডিভাইডেশন চলে। এরপরে কি, পূর্ব পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিয়োগযোগ্য মুদ্রা, মানে কি এক জায়গায় তোমার রুপি আরেক জায়গায় টাকা, এটা হবে না, মানে ইটস লাইক একটা পার্টিকুলার টাকাই থাকবে যেটা দুই দেশে চলবে। এন্ড দেন কি বলছে, সকল প্রকার কর ও খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। তার মানে কে টাকা পাবে, কাকে কত টাকা পাঠাইতে হবে, কার কাছ থেকে টাকা নিতে হবে, এইটা কাদের কাছে থাকবে, দেখো এইটা থাকবে তোমার সরকারের কাছে, এটা দায়িত্ব থাকবে। এন্ড এরপরে দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রার আয়ের পৃথক পৃথক হিসাব রাখতে হবে। তার মানে কোন কান্ট্রি কোন দেশ থেকে কত টাকা পার্টিকুলারলি আয় করতেছে, মনে করো বাংলাদেশ কত টাকা আয় করতেছে, পাকিস্তান কত টাকা আয় করতেছে, এটা আলাদা আলাদা হিসাব রাখতে হবে। ওকে, আলাদা আলাদা হিসাব রাখবে। লাস্টলি কি, পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। তার মানে পাকিস্তানিরা তখন একটা চালাকি করে, সেটা কি জানো, বাঙালিদের আর্মি মানে বাংলাদেশি আর্মি তারা রাখতে দিতে চায় নাই। কারণ কি, আমাদের যদি নিজস্ব আর্মি হয়ে যায় আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো। এই জন্যই বাঙালিরা মানে আমরা অফার করছি কি, আমাদের আস্ক ছিল বা আমাদের অধিকারের জন্য আমরা চাইছি যে আমাদেরকে সামরিক বাহিনী দিতে হবে যাদেরকে দিয়ে আমরা কাজ করতে পারবো। ওকে, এন্ড 6 দফা দাবির প্রতিক্রিয়া কি ছিল, এই 6 দফা তো তারা মানবেই না, তারা আমাদের উপরে আবার নির্যাতন শুরু করে, তারা ষড়যন্ত্র করা শুরু করে, তারা আমাদের দেশের বিভিন্ন নেতাদেরকে টাকা দিয়ে কিনে নেয়, গ্রেফতার করে আমাদের নেতাদেরকে। এরপরে আমাদের আছে ঐতিহাসিক আগরতলা মামলা। ঐতিহাসিক আগরতলা মামলার মূল কনসেপ্টটাই হইলো যে এই যে পাকিস্তানিরা আমাদের উপর এত ধরনের নির্যাতন করে, এই নির্যাতন গুলো থেকে একটু খেয়াল করো, তৎকালীন আইয়ুব সরকার 1968 সালের মানে আইয়ুব খানের সরকার 1968 সালে পূর্ব পাকিস্তানের কয়েকজন সামরিক এবং বেসামরিক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তানের স্বার্থ বিরোধী এক ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রকৃতপক্ষে 6 দফা আন্দোলনকে নস্যাৎ মানে কি জানো, নস্যাৎ মানে বাতিল করার জন্য ছিল এই মামলার মূল উদ্দেশ্য। পাকিস্তানের সামরিক সরকার এটিকে আগরতলা ষড়যন্ত্র নাম দিয়ে শেখ মুজিবুর সহ 35 জনকে আসামি করে। তুমি দেখতেছো, আমি একটু আগে ভিডিওতে তোমাকে দেখাচ্ছি, শেখ মুজিবুর রহমানকে ধরে নিয়ে গেছে, এন্ড দেন মাওলানা ভাসানী সে যা সবাইকে বাইরে করে নিয়ে আসছে আন্দোলন করে। মামলায় বলা হয় আসামিরা ভারতের যোগ সাজুজে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করার একটি স্বাধীন রাষ্ট্র হওয়ার চিন্তা করতেছে, যেটা ট্রু, স্বাধীন হওয়াটাই দরকার। সরকারের উদ্দেশ্য ছিল শেখ মুজিব এবং পাকিস্তানকে শত্রু প্রমাণ করে চরম শাস্তি প্রদান করা, বাঙালির 6 দফা এবং স্বাধিকারের চিরতরে স্তব্ধ করে দেওয়া। এন্ড দেন আমাদের চলে আসে 11 দফা আন্দোলন, তার মানে 6 দফার উপরে আমাদের আরো 11টা দফা আসে। এন্ড দেন আমাদের 69-এর গণ অভ্যুত্থান শুরু হয়, যেখানে সবাই একসাথে রাস্তায় নামে। এন্ড সেখানে এই যে শহীদ আসাদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক, ওনাকে তোমার ইসের ভিতরেই মেরে ফেলে, জেলের ভিতরেই গুলি করে মেরে ফেলে। তারপর শহীদ ডক্টর শামসুজ্জোহা, ওনাকেও মেরে ফেলে। 69-এর সাধারণ নির্বাচনের ভিতরে কি হয়, প্রেসিডেন্ট আইয়ুব খান পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া খানের প্রতি প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন। ক্ষমতা গ্রহণ করে ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে 1970 সালের সাধারণ নির্বাচন দেওয়ার অধিকার করে। তার মানে কি, মানে আমাদেরকে জাস্ট খালি ঘুরাইছে পেঁচাইছে যে তোমাদেরকে এটা দিব, বাট আলটিমেটলি পাকিস্তানিরা না আমাদেরকে কিছুই দেয়নি পাকিস্তানিরা আমাদেরকে। ওকে, এন্ড দেন এগেইন উই হ্যাভ আমাদের কি 1969 এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ। ওকে, নির্বাচনের গুরুত্বটা কি ছিল আমাদের এখানে, নির্বাচন যদি হইতো তাহলে আমরা আমাদের প্রপার অধিকারটা পেয়ে যেতাম। ঠিক আছে, পূর্ব এবং পশ্চিম পাকিস্তানিদের মধ্যে বৈষম্যটা কি দেখো, এই জায়গাটা আমি তোমাদেরকে একটা গল্পের মাধ্যমে জিনিসটা বোঝাই। তোমার পাকিস্তানিরা যারা ছিল ওরা ছিল তোমার মনে করো একটা দেশের বেশিরভাগ মানুষজন যারা বেশি টাকা আয় করে, ওই ক্যাটাগরির মানুষ ছিল পাকিস্তানিরা। আর বাঙালিরা ছিল সংখ্যায় বেশি, বাট যারা টাকা বেশি কামায় ওরাই তো রুল করে। সো পাকিস্তানিরা আমাদের উপরে রুল করতো কি, ওরা আমাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিত যে এটা করতে হবে,
বাট তখন বাঙালিরা দেখলো আচ্ছা আমরা তো নিজের দেশে থাকতেছি, আমরা ওদের কথা কেন শুনবো, আমরা আমাদের নিজেদের মতো কেন চলতে পারবো না। এই যে একটা বৈষম্য, এটা সৃষ্টি হইলো। মনে করো তোমার পাকিস্তানিদেরকে, তোমার মনে করো 100 টাকার মধ্যে 80 টাকা পাকিস্তানিদেরকে দেওয়া হয়তো, 20 টাকা আমাদের জন্য রাখা হইতো। এই ধরনের বৈষম্যটা হইতো আমাদের সাথে, ঠিক আছে? এই ধরনের বৈষম্যটা হইতো আমাদের সাথে। রাজনৈতিক বৈষম্য হইতো, যেমন কি তাদের বেশি একটা একটা পার্টির বেশিরভাগ নেতাই তাদের থাকতো। তারপর তোমার মনে করো প্রশাসনিক বৈষম্য, বেশিরভাগ মানুষই তাদের তারা রুল করতো। তারপর হলো সামরিক বৈষম্য, সামরিক সকল কিছু তারা নিয়ে যেত। অর্থনৈতিক বৈষম্য, টাকা পয়সা বেশিরভাগ তারাই নিয়ে যেত। এই যে এখানে একটা ছবি আছে, ছবিটা যদি আমি তোমাদেরকে দেখাই, ছবিটা দেখলে তোমরা অনেক ভালোভাবে বুঝতে পারবে যে এখানে কি ইন্ডিকেট করা হয়েছে। ছবিটা যদি আমি তোমাদেরকে এইখান থেকে দেখাই, স্লাইড থেকে যদি দেখাই, আচ্ছা এই ছবিটার দিকে একটু দেখো তো, এখানে কি বৈষম্য দেখানো হয়েছে। এই ছবিটার দিকে একটু যদি দেখো, এই গরুটার দিকে একটু যদি তাকাও, এই গরুটার দিকে যদি একটু তাকাও, এখানে দেখাচ্ছে একজন ব্যক্তি, সে দুধ দোয়াচ্ছে। এই গরুটা হইলো পাকিস্তান। এই গরুটা কে? এই গরুটা হইলো তোমার পাকিস্তান, যে বাংলাদেশ থেকে খাবার খায় এবং পাকিস্তানে যা কি করে, ও দুধ দেয়। তার মানে খাবার খাচ্ছে এক জায়গায়, তার ফলাফল দিতেছে সে আরেক জায়গায়। সিমিলারলি পাকিস্তানের এই কাজটা করতো, আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে নিজের দেশে নিয়ে যেত। আর রাজনীতির ক্ষেত্রে তারা কি করতো দেখো, এই যে কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে 95 জন বাঙালি, মাত্র 95 জন বাঙালি, বাকি ওদের 200-300 মন্ত্রী সব ওদের। বুঝতে পারছো? এরপরে কি করতো তারা, প্রশাসনিক বৈষম্য করতো, যে প্রথম শ্রেণীর চাকরিদের মাত্র 23%। মনে করো 100 জন মানুষের মধ্যে মাত্র 23 জন মানুষকে তারা উপরের পর্যায়ে চাকরি দিত, বাকি যে তোমার পর্যায়গুলো ছিল সেখানে সব নিজেরা নিজেরা করে নিত। এরপরে কি করতো, সামরিক বৈষম্য, প্রতিরক্ষা বাজেটে মাত্র 60% টাকা পশ্চিম পাকিস্তানিদের ক্ষেত্রে ব্যয় হইতো, 60% পশ্চিম পাকিস্তানের ব্যয় হইতো, 5% আমাদের ব্যয় হইতো। তার মানে 100 টাকার মধ্যে তোমার 60% টাকা পুরো ওদের জন্য ব্যয় হইতো। আর মাত্র 5 টাকা, মনে করো 100 টাকার মধ্যে মাত্র 5 টাকা আমাদের দেশের আর্মিদের জন্য ব্যয় হইতো। মানে কি পরিমাণ বৈষম্য, যেখানে ওরা নিতেছে 60 টাকা, আমাদেরকে দিতেছে 5 টাকা, কাইন্ড অফ এরকম। এরপরে আরো কি করতো, অর্থনৈতিক বৈষম্য করতো। ওদের টাকা ছিল কত, মনে করো যদি 2,000 টাকা কামাইতো, আমাদেরকে মাত্র দিত 210 টাকা, বাকি টাকা ওরা রাখতো। তার মানে সকল ক্ষেত্রে জাস্ট ওদের অধিকার, ওদের অধিকার, ওদের অধিকার, আমাদের কোনো অধিকারই ওরা দেয়নি। আমাদেরকে কি কোনো অধিকারই দেয় না। 1971 সালে 25শে মার্চ রাতে আমাদের উপরে তারা কি করে, নির্বিচারে, একদম নির্বিচারে গুলি চালায়। বুঝতে পারছো? একদম নির্বিচারে গুলি চালায়। গুলি চালাইতে 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 এট এ টাইমে গিয়ে ওরা আমাদের উপরে এত পরিমাণ মানে অত্যাচার করে, যে অত্যাচারটা আমরা আর সহ্য করতে কোনোভাবেই পারি নাই। ওকে, তো আমি যদি তোমাদেরকে এই এই টপিক থেকে কি কি কোশ্চেন তোমাদের আসতে পারে এটা যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো এই যে দেখো আমাদের কোশ্চেন গুলা, রচনামূলক প্রশ্ন বা খ মার্কের প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা একটু বাসায় খাতায় লিখবা। ওকে, আচ্ছা 6 দফার মূল বিষয়গুলো কি কি ছিল? এখানে ছিল 6টি দফা ছিল। এই 6টি দফা কি কি এগুলো তোমরা একটু খাতায় লিখবা, ঠিক আছে? এরপরে আমাদের কি কি ছিল, আইয়ুব খানের পতন কিভাবে হয়েছিল, আইয়ুব খানের পরে ইয়াহিয়া খান আসছিল, কারণ আইয়ুব খান বেশি লাফালাফি শুরু করছিল, এরপর ইয়াহিয়া খান আসছে। এন্ড দেন এগেইন আমাদের 1969 সালের গণঅভ্যুত্থানে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে কি ভূমিকা রেখেছিল, এটা একটু আগে পড়াইলাম। 69-এর গণঅভ্যুত্থানে কিভাবে মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল। মনে রাখবা, যখনই কোনো গণ অভ্যুত্থান হয়, গণ অভ্যুত্থান মানে কি জানো, গণমানুষের আন্দোলন। গণ অভ্যুত্থান মানে কি, গণমানুষের আন্দোলন। ইটস লাইক মনে করো একসাথে 50 লাখ 60 লাখ মানুষ রাস্তায় নেমে আসছে। এন্ড 50 লাখ 60 লাখ মানুষ রাস্তায় যদি নেমে আসে, ওইখানে যদি কেউ গুলি চালায়, ওই গুলি চালানোর পরে আমাদেরকে কি শুরু হয়, আমরা স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করতে থাকি। আমরা কি করতে থাকি, স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করতে থাকি, যেটা আমরা 2024 সালের দেখছি। আগরতলা মামলার একটি ষড়যন্ত্রমূলক মামলা ছিল। হ্যাঁ, এটা একটা ষড়যন্ত্র ছিল, যাতে করে যারা আওয়াজ উঠিয়েছিল, যারা আওয়াজ তুলেছিল, তাদেরকে যেন
তাদেরকে যেন বন্দি করা যায়, বন্দি করা যায়। কারণ আমরা জানি আমাদের দেশে সবসময় এটাই হয়, যারা আওয়াজ তুলে তাদেরকেই বন্দি করা হয় অথবা মেরে ফেলা হয়। 6 দফার মধ্যে কি কি দাবি অন্তর্ভুক্ত ছিল এগুলাও লিখবা। তারপরে 1969 সালে গণঅভ্যুত্থানের গুরুত্ব বর্ণনা করো। এরপরে তোমাদের জন্য আচ্ছা এই যে দেখো সিকিউ আছে তোমাদের, স্বাধীনতা পূর্ব কোন আন্দোলনটি, আচ্ছা আমরা আজকে শুধুমাত্র কিন্তু আমরা আমরা আজকে কোন কোন সাল পড়ছি একটু দেখো। 1947 সাল পড়ছি, 1952 সাল পড়ছি, তারপরে আমরা 1966 পড়ছি, 1969 পড়ছি আমরা, দেন আমরা পড়ছি 1970, এরপর আমরা পড়ছি 1971। ঠিক আছে, এই আজকের ক্লাসে কিন্তু আমরা এই কয়েকটা সাল পড়ছি। তোমাদেরকে একটু মনে করাই দিই কোন সালে কি হয়েছে, কোন সালে কি হয়েছে বলতো। 1947 সালে দেশ ভাগ হয়েছে, তাই না? এরপর এখানে আমাদের ভাষা আন্দোলন হয়েছে, আমি ভাষা লিখে রাখতেছি। এরপরে আমাদের হলো 6 দফা হয়েছে, 6 দফা হয়েছে। এরপরে আমাদের গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। এরপরে আমাদের এখানে নির্বাচন হয়েছে, নির্বাচনের পর যখন আমাদের অধিকার দেয় না তখন আমাদের এখানে যুদ্ধ হয়েছে। তার মানে আজকের ক্লাসে আমরা জাস্ট এই যে 1971 সালের যে ফ্রেজটা, আমাদের যে অভ্যুত্থান, এই টপিকটা পড়ছি। আমাদের এই ক্লাসের যে পরবর্তী পার্ট, ওই ক্লাসে আমরা 2024 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে জানবো, যে 2024 সালের গণ অভ্যুত্থানে আমরা কাদেরকে হারিয়েছি, কেন হারিয়েছি, এন্ড 2024 সালের গণ অভ্যুত্থানে আমাদের আরো কি কি জিনিস করার দরকার ছিল। আবু সাইদ কিভাবে মারা গেছে, মীর মুগ্ধ কিভাবে, পানি লাগবে কারো পানি, এরকম বলতে বলতে তার মাথায় কিভাবে একটা গুলি এসে লাগছে। তারপর আমাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে অমানবিক ভাবে মানুষকে মারা হয়েছে। তারপর যাত্রাবাড়িতে, বিভিন্ন জায়গায়, মানে উত্তরাতে, ঢাকার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেখানে যাকে যেভাবে পারছে সেইভাবে গুলি করে মেরে ফেলছে। কেন মারা হয়েছে, কি এর পিছনে রিজন, আমাদের এটাকে কেন আমরা 24-এর গণ অভ্যুত্থান বলতেছি। দেখো 69-এর গণ অভ্যুত্থানে কিন্তু 1969 সালে স্বাধীনতার জন্য সব মানুষ রাস্তায় নামছে, আর 2024 সালের গণ অভ্যুত্থানে মানুষ রাস্তায় নামছে 24 সালে স্বাধীনতা অর্জন করার জন্য। ওকে, 24 সালে স্বাধীনতা অর্জন করার জন্য। এই যে এখানে আমাদের কোশ্চেন গুলোর অ্যান্সারও দেয়া আছে। ওকে, আচ্ছা চলো এবার আমরা কয়েকটা এমসিকিউ সলভ করি। ঐতিহাসিক আগরতলা মামলা কত সালে দায়ের করা হয়? ঐতিহাসিক আগরতলা মামলা দায়ের করা হয় 1968 সালে। কত সালে? 1968 সালে। এরপরে মাওলানা ভাসানীর নেতৃত্বে কোন আন্দোলনের মাধ্যমে আগরতলা মামলা প্রত্যাহার করা হয়? এটা হলো তোমার গণ অভ্যুত্থানের মাধ্যমে। কারণ গণ অভ্যুত্থানে কি সবাই রাস্তায় নেমে আসছে, যখন সবাই রাস্তায় নেমে আসে তখন কি সরকার মাফ করতে বাধ্য হয় বা পালায় যেতে বাধ্য হয়। ওকে, এরপরে 11 দফা আন্দোলনের মূল উদ্যোক্তা কারা ছিলেন? 11 দফা আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন শিক্ষার্থীরা। মনে রাখবা, এটা তোমাদের সারাটা জীবন মনে রাখবা। আজ পর্যন্ত বাংলাদেশে যতবার আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সবচেয়ে বড় অবদান শিক্ষার্থীদের, সবচেয়ে বড় অবদান শিক্ষার্থীরা। সামনে যে 1971 সালে শিক্ষার্থীরা মারা গেছে, 2024 সালে মারা গেছে, ইন ফিউচারে যখনই কোনো আন্দোলন হবে সবচেয়ে বেশি শিক্ষার্থীরা আন্দোলন করবে, সবচেয়ে বেশি অবদান রাখবে শিক্ষার্থীরা, সবচেয়ে বেশি মারা যাবে শিক্ষার্থীরা, কারণ শিক্ষার্থীরাই দেশের প্রাণ। ওকে, এরপরে আমাদের এমসিকিউ কি আছে? 1970 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন পায়? এটা সারাটা জীবন মনে রাখবা, 167টি আসন পায়। সারাটা জীবন এটা মনে রাখবে, 167টি আসন আমরা পাই। 1970 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটা আসন পায়? আওয়ামী লীগ পায় 298টা আসন। তার মানে প্রতিবারই আমরা বিজয়ী হচ্ছিলাম, বাট আমাদেরকে অধিকার দেওয়া হচ্ছিল না। পাকিস্তানের শাসন গোষ্ঠীর বাঙালিদের ক্ষেত্রে কোন বৈষম্যটি করে? সবগুলো বৈষম্য। আমাদেরকে টাকা কম দেওয়া হইতো, আর্মি দেওয়া হইতো না, প্রশাসনিক কাজ করতে দেওয়া হইতো না, মানে সব দিক দিয়ে আমাদেরকে কি রাখতো? দমায় রাখতো। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। চাকরির ক্ষেত্রে, পূর্ব পাকিস্তানের চাকরির ক্ষেত্রে কত শতাংশ মানুষ? মাত্র 23% মানুষকে তারা কাজের সুযোগ দিত। কত শতাংশ? আমাদের মনে করো 100 জন মানুষের মধ্যে মাত্র 23 জন মানুষকে তারা কাজ করতে দিত, বাকি 77 জন থাকতো তাদের মানুষ। বুঝতেছো? এরপরে পাকিস্তানিদের অর্থনৈতিক বৈষম্যের উদাহরণ কোনটি? বৈদেশিক মুদ্রার 21% বরাদ্দ তাদের খাতে ছিল তোমার 60%। হ্যাঁ, এগুলো সবগুলোই কারেক্ট। এই 3টা কাজে পাকিস্তানিরা করতো আমাদের উপরে। ওকে,
এরপরে কি আছে, বাঙালিদের রপ্তানি আয়ের কত মিলিয়ন, এটা হবে 2000 মিলিয়ন পাকিস্তানে পাচার হয়ে গিয়েছিল। তার মানে আমরা কষ্ট করতাম, এই টাকাগুলো পাকিস্তানিরা নিয়ে পাকিস্তানে খরচ করত, পাকিস্তানে নিয়ে গিয়ে পাকিস্তানে খরচ করত। এরপর আমাদের কি আছে, সার্জেন্ট জহুরুল হককে কোথায় হত্যা করা হয়? সার্জেন্ট জহুরুল হককে তোমার কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে হত্যা করা হয়, শহীদ সার্জেন্ট জহুরুল হককে। এরপর 1969 সালে পাকিস্তানি সরকারের ক্ষমতা কে গ্রহণ করেছিল? 1969 পাকিস্তানি সরকারের ইয়াহিয়া খান। ঠিক আছে, আইয়ুব খানের পরে কে ক্ষমতা গ্রহণ করে? ইয়াহিয়া খান। এই ইয়াহিয়া খান অনেক খারাপ একজন মানুষ ছিল। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইট নামক অভিযান শুরু করে কোথায়? ঢাকা থেকে। ঢাকা থেকে অপারেশন সার্চলাইট শুরু করে, যেখানে রাতের আধারে ঢুকে মানুষকে গুলি করে, নির্বিচারে মানুষকে গুলি করে। এরপরে মুক্তিযুদ্ধের সময় ড্যাশ যুদ্ধে সামিল হয়েছিল তোমার বাঙালি মুক্তিযোদ্ধারা, বাঙালি অনেক গুরুত্বপূর্ণ যুদ্ধে সামিল হয়েছিল। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এই কোশ্চেনটা অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। এর আগ পর্যন্ত সব পাকিস্তানিরা ছিল, এর আগ পর্যন্ত কি সব পাকিস্তানিরা ছিল। ডান। এরপরে আমরা দেখতেছি, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা। এই বাক্যটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এটা বাঙালি মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এটা বাঙালি মুক্তিযোদ্ধাদেরকে ইঙ্গিত করে বলা হয়েছে। 1970 সালের নির্বাচনে পাকিস্তানিরা কয়টা আসন পায়? পাকিস্তানিরা পায় মাত্র 20টা আসন, যেখানে বাঙালিরা পাইছিল 167টা। তার মানে বুঝতেছো, মেজরিটি মানুষ বাঙালিদেরকে ভোট দিছে, এদেরকে ভোট দেয় নাই, কারণ তারা স্বাধীনতা চাইছে। 7ই মার্চের ভাষণ কবে দেওয়া হয়েছিল? 1971 সালে 7ই মার্চের ভাষণ দেওয়া হয়েছিল। অপারেশন সার্চলাইট কেন পাকিস্তানি শাসকদের নির্দেশে পরিচালনা করা? কোন শাসক? এটা অনেক গুরুত্বপূর্ণ। কোন শাসক? এটা হলো তোমার ইয়াহিয়া খান। এটার বলছিল কি যে যাও নির্বিচারে বাঙালি মানুষকে গুলি করো, যাও ইচ্ছা মতো বাঙালিদেরকে গুলি করো, যারে ইচ্ছা তারে গুলি করো। এরপরে 1969 সালের গণ অভ্যুত্থানের পর কোন ঘটনাটি ঘটে? বঙ্গবন্ধু আইয়ুব খান পদত্যাগ করে, সেনা প্রধান হয় ইয়াহিয়া খান। 1970 সালের নির্বাচনে পশ্চিম পাকিস্তানে কে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়? পিপলস পার্টি। তার মানে যখনই ওই যে তোমার যুক্ত ফ্রন্ট ছিল, এরপর আস্তে আস্তে যুক্ত ফ্রন্টটাও ভাঙা শুরু করে, যুক্ত ফ্রন্টটাও ভাঙা শুরু হয়, তার মানে আমাদের দেশে পলিটিক্স অনেক খারাপ একটা জিনিস। 1952 সালের ভাষা আন্দোলনের কি দাবি করা হয়েছিল? দাবি করা হয়েছিল কি তোমার বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা, বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করতে হবে, এই দাবি করা হয়েছিল। ওকে। এরপরে আগরতলা মামলা শেখ মুজিবুর রহমানকে কিসের জন্য অভিযুক্ত করা হয়? তিনি কি করছিল? তিনি স্বাধীন বাংলার রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছিল। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ঘটেছিল? পুলিশরা গুলি চালায়, আসাদ শহীদ হয়। তারপর 1969 সালে 17 ডিসেম্বর কি নির্বাচন হয়? এটা হয় প্রাদেশিক নির্বাচন হয়। ওকে। সো এই যে এই চিত্রটা, এইটা তোমরা বাসায় করবা, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, যেটা তোমরা সাবমিট করবা কোথায় জানো? এটা তোমরা সাবমিট করবা, এটা সাবমিট না, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এই এইচডব্লিউটা বাসায় প্র্যাকটিস করবা। সবাই স্ক্রিনশট নাও। এই এইচডব্লিউটা বাসায় প্র্যাকটিস করবা, সবাই স্ক্রিনশট নাও তো, এটা একটু বাসায় প্র্যাকটিস করবা। সবাই এটা একটু বাসায় প্র্যাকটিস করবা। এটা একটু বাসায় সবাই প্র্যাকটিস করবা।
ওকে, সবাই বুঝতে পারছো? ডান। এটা সবাই বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের এখানে আরো অনেকগুলা সিকিউ আমি দিয়ে দিছি, ঠিক আছে? এগুলা তোমরা ক্লাসের স্লাইড হিসেবে পেয়ে যাবা। তো আজকের ক্লাসটাকে আমি যদি একটু সামারাই করি, আজকের ক্লাসটাকে, আমাদের কিন্তু এই চ্যাপ্টার এখনো ক্লোজ হয় না, আমাদের এখনো 2024-এর আন্দোলন বাকি। সো এটা আমরা আগামী ক্লাসে পড়বো। আজকে আমি যদি তোমাদেরকে একটু সামারি করি, আমরা বাঙালিরা, আমাদের জীবনে 1947 সাল আসছে, যেখানে আমাদের দেশ ভাগ হইছে। এই দেশ ভাগ হওয়ার পরে 1952 সালে 1947 সাল থেকে 52 সাল পর্যন্ত আমরা অনেকবার মারামারি করছি, অনেক কিছু হয়েছে আমাদের, তাই না? 1952 সালে আমাদের কি হয় জানো? 1952 সালে আমাদের ভাষা আন্দোলন হয়। তার মানে আমরা নিজের ভাষাকে প্রতিষ্ঠা করে রাখার জন্য আমরা আন্দোলন করি। এরপরে আমাদের 1966 সালে 6 দফা হয়, যেখানে আমাদের দাবি আদায়ের জন্য আমরা আরো বেশি আন্দোলন করি। এরপরে যখন আমরা একদম ধৈর্যের বাঁধ আমাদের ভেঙে যাচ্ছে, তখন 1969-এ গণ অভ্যুত্থান হয় আমাদের, মানে সকল মানুষ রাস্তায় নেমে আসে। এরপরে আমাদের কি হয় জানো? এরপর আমাদের 1970 সালে নির্বাচন হয়, এবং 70-এর নির্বাচনের পর আমাদের 1971 সালে যুদ্ধ হয়। এই যে কয়েকটা সাল দেখতেছো না, এই কয়েকটা সাল সম্পর্কে তোমার ভালো তথ্য জানতে হবে। এই কয়েকটা সাল সম্পর্কে তুমি যত ভালো করে জানবা, তুমি বাংলাদেশের ইতিহাসকে তত ভালো করে বুঝতে পারবা। বুঝতে পারছো সবাই? সো এই চ্যাপ্টারে আমরা 1971 সালের পুরো ইতিহাস এন্ড অল দ্যাট সবকিছুকে বুঝতে পারলাম। এইবার আমি তোমাদেরকে আগামী ক্লাসে 2024 সালে কি কি হয়েছে এই জিনিসগুলা নিয়ে আমি তোমাদেরকে বলবো। আমি যদি তোমাদের বইটাতে আরেকবার ফেরত যাই, আমরা বইয়ের কোন পর্যন্ত আজকে পড়তে পারলাম এটা যদি তোমাদেরকে আরেকবার একটু দেখাই। আমি এই দেখো, এই পর্যন্ত কিন্তু আমরা পড়ছি অলরেডি। এই যে সাংস্কৃতিক বৈষম্য পর্যন্ত পড়ছি। এরপরে আমাদের আছে কি? এরপরে আমাদের আছে এই যে দেখো, এই যে বাংলাদেশের এই যে 24-এর অভ্যুত্থান। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি আমাদের এই 24-এর অভ্যুত্থানের মধ্যে কি কি হয়েছে, কি না হয়েছে এন্ড অল দ্যাট, এই সকল বিষয়গুলো নিয়ে কি করব তোমাদেরকে বলবো। সো টিল দেন, আমার ক্লাসের আজকের কোন মোমেন্ট তোমাদের ভালো লাগছে সেটা স্ক্রিনশট নিয়ে ক্লাস 7 স্টুডেন্টস গ্রুপে পোস্ট করে দিবা। ঠিক আছে, আজকের ক্লাসে আমরা 1971 সালের যুদ্ধ সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে এই টপিকের বা এই চ্যাপ্টারের পরবর্তী পার্ট, যেটা 2024 সালের গণ অভ্যুত্থান, আমরা আবু সাইদ, মীর মুগ্ধ, তারপর আরো যারা যারা মারা গেছে তাদের সবার সম্পর্কে জানবো, এবং তোমাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিব যে 1971 সালের যুদ্ধ আর 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্যে